কথা নেশা নিয়ে অন্য বিষয় নিয়ে তো বলে, এগুলি বলে আমি আগেই বলেছি, সময় নেব না। সকলেই বলে যে এই নেশা বাণিজ্য, নেশা পাচার বা নেশাসক্ত মানুষের সংখ্যা বৃদ্ধি সবটাই পূর্বতন সরকারগুলির সৃষ্টি। তারাই এটা করে গেছে। যে আমি ঠিক আছে, আমি তর্কে যেতে চাই না, আমি প্রমাণে যেতে চাই না। এই যে ওয়াগন ভর্তির নেশা সামগ্রী বা 7.5 বছরে যে নেশা সামগ্রী গোটাতেই হোক অন্যভাবে উদ্ধার হয়েছে, এই সব কি ওই 7.5 বছর আগে মজুদ ছিল রাজ্যে? ঠিক তেমনি আরেকটা ছোট বিষয় আমি দেখাই। আমরা জানি 7.5 বছর আগেও আমাদের রাজ্যে কোন কোন মহকুমায়, বিশেষ করে সীমান্ত এলাকায় আর দুর্গম পাহাড়ি এলাকায় ভারতবর্ষে অবৈধ গাঁজা, সে গাঁজা কিছু কিছু চাষ হতো। এর দায়টাও বর্তমান সরকার পূর্বতন সরকারের ঘাড়ে চাপায়। যদিও প্রকৃত ঘটনা হচ্ছে সেই সময় লুকিয়ে চুপিয়ে চাষ হতে ঠিক একটা অংশের মধ্যে, সারা রাজ্যে ছড়িয়ে যায়নি। তো এখনকার মতো আমার কথা নয়, কংগ্রেসের অভিযোগ নয়। 21শে অক্টোবর, গত 21শে অক্টোবরে প্রভাতী, ত্রিপুরার অন্যতম প্রভাতী পত্রিকা প্রতিবাদী কলম, এতে একটা ছবি বেরিয়েছে। ক্যাপশনটা হচ্ছে প্রকাশ্যে গাঁজা খেত। ছবিটা দেখুন আপনারা, একটা গাঁজা খেতের ছবি দেখা যাচ্ছে। স্থানটা কোথায়? আরেকটা আমি যেটা জিরানিয়াকে বলেছি যে আমাদের রাজ্যের গণতন্ত্রের বদ্ধভূমি, অন্যতম বদ্ধভূমি, আরেকটা গণতন্ত্রের অন্যতম বদ্ধভূমি হচ্ছে মোহনপুর বিধানসভা কেন্দ্র। প্রভাবশালীর অঙ্গুলি নির্দেশের বাইরে মানুষের জল খাওয়ারও ঠিক মতো অধিকার নেই। সেই মোহনপুর বিধানসভা কেন্দ্রে গাঁজা চাষ হচ্ছে রমরমিয়ে। পত্রিকায় ছবি প্রকাশিত হয়েছে 21শে অক্টোবর। আজ কত? 28শে অক্টোবর, তাই না? মিথ্যে যদি হতো, অসত্য যদি হতো, পরিকল্পিত ছবি যদি হতো, তাইলে তো প্রতিবাদ করার কথা ছিল। ঠিক তেমনি জিরানিয়া গাঁজাকাণ্ড, ওয়াগন ভর্তি গাঁজাকাণ্ডের পর প্রচার মাধ্যমে নানা প্রভাবশালী সহ তাদের আত্মীয় পরিজনদের বিবরণ, এর সাথে যুক্তের বিবরণ উঠে আসার পর আমরা দেখছি না সরকার, না সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিবর্গ কারোর কোন প্রতিবাদ, না ওই পত্রিকা প্রচার মাধ্যমের সম্পর্কে, না কারোর সম্পর্কে কোন প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না। আরো আমরা আশ্চর্য হয়ে গেলাম। এত বড় ঘটনা যেটা দেশের নিরাপত্তার সাথে যুক্ত, আমি শুধু আপনাদের স্মরণ করে দিতে চাই অমিত শাহর কথা ধরে, যে এটা সন্ত্রাসবাদীদের সাথে যুগসূত্র আছে আমাদের রাজ্যের। নেশাকার বাড়ির আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের সাথে যুগসূত্র আছে। এটা অমিত শাহর মুখের কথা নয়। আন্তর্জাতিক ক্ষেত্র থেকে আমাদের রাজ্যে পরিচিত প্রভাবশালী নেশা কারবারিদের যে নামের তালিকা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে, যে তালিকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আছে, সেখানে রাজ্যের প্রভাবশালী নেতৃত্বের একাংশে তাদের আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের নাম আছে। এই জায়গায় যে নেশা আমাদের তরুণ যুব সম্প্রদায়ে, যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ,
আমাদের রাজ্যের ভবিষ্যৎ তাদেরকে পঙ্গু করে দিচ্ছে, তাদেরকে মাদকাসক্ত করে তাদের কর্মক্ষমতা কেড়ে নিচ্ছে, স্বাভাবিকতা কেড়ে নিচ্ছে, তাদেরকে অস্থির গতি করে তুলছে। এরাও আজকে আমাদের রাজ্যে ওই কর্মহীনতার ফলে যে হতাশা সৃষ্টি শিক্ষিত অর্ধশিক্ষিত যুব সমাজের মধ্যে, এরা আজকে পথটাকে, নেশার পথটাকে তারা আজকে বেছে নিচ্ছে। কারণ নেশা কারবারিরা এটা যে তাদের, আমি বলে নিতে চাই, এটাও কিন্তু একটা এই তরুণ যুব সম্প্রদায়কে দুই দিক থেকে ভাগ করছে, দুই দিক থেকে নেশাসক্ত করে রাখা। একটা হচ্ছে উগ্র ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে, আরেকটা হচ্ছে মাদকাসক্ত করে। উগ্র ধর্মীয় উন্মাদনা ছড়ানোর মধ্য দিয়ে আসল সমস্যা থেকে দূরে সরিয়ে রাখে, মাদকাসক্ত করার ফলে জীবনে সে ভেবে উঠতে পারে না যে তার জীবনের এই অবক্ষয়ের জন্য, তার জীবনের এই অভাব দারিদ্রতার জন্য দায়ীকে প্রশ্ন করার সুযোগ হারিয়ে ফেলে, সুযোগ করতে পারে না। এই নেশা বাণিজ্যের ফলে আমাদের রাজ্যের তরুণ যুব সমাজের একটা অংশ পেটলার হিসাবে এরা ব্যবহৃত হচ্ছে। এতে যে কিছু পয়সা অর্জন করছে তা দিয়ে মাদক গ্রহণ করছে, আর হয়তো পরিবারের পুণ্যের, নিজের এবং পরিবারের পুণ্যের বৃত্তির ক্ষেত্রে কিছুটা ব্যবহার করছে। আমাদের কথা নয়, কংগ্রেসের কথা নয়। গত জানুয়ারি মাসে নেশামুক্ত প্রকল্পের যে দিল্লির আধিকারিকরা তারা রাজ্যে এসেছিল রাজ্যের অবস্থা খতিয়ে দেখার জন্য। একটা সেমিনার হয়েছিল স্টেট বিচন্দ্র লাইব্রেরিতে। সেখানে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, সমাজ কল্যাণ দপ্তর এরা ছিল, এবং আমাদের রাজ্যের নেশা মুক্তির কাজে কর্মরত যারা তারা ছিল। সেখানে সমীক্ষায় বিপজ্জনক তথ্য বেরিয়েছে।